দর্শক, আজ আমরা আলোচনা করব সমবায় সমিতির নামে প্রতারণার ফাঁদ তৈরি নিয়ে। আমাদের সঙ্গে ভার্চুয়ালি যুক্ত হচ্ছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সৈয়দ মাহসিব হোসেন। জনাব মাহসিব হোসেন, এ সময়ের বাণিজ্যে আপনাকে স্বাগত। আপনার সঙ্গে আমরা আলোচনায় ফিরব, তার আগে একটি প্রতিবেদন দেখে আসি। প্রতি মাসে 20,000 টাকা লাভের আশায় মেয়ের বিয়ের জন্য জোগাড় করা 11 লাখ টাকা দি নিউ বেসিক MCS এ বিনিয়োগ করেছিলেন আবুল বাশার। টাকা তুলতে এসে দেখেন কোম্পানি লাপাত্তা। আমার গর্বারি মাইয়ারি ঈদে বিয়ের কথাবার্তা চলে, আমি গদ্দর করে মিটে এটা দিয়ে বাসাবাড়িতে কাজ করে 2 লাখ টাকা জমান মনি আক্তার। লাভের আশায় বিনিয়োগ করেন রূপালী সঞ্চয় ঋণদান সমিতিতে। টাকা তুলতে এসে দেখেন তালা ঝুলছে সমিতির দরজায়। ঘর ভাড়া দিতে পারি না, বাড়িওয়ালা আমার আটকাইছে। পরে আমি কইছি 10,000 টাকা আইন দেনে, আইসে দেখি এটি তালা মারা। ফোন দিছি, মোবাইল বন্ধ। এখন ভাই আমার টাকাটা আমি ফেরত চাই। পারতে পারতে মনে করেন ওদের কাছে আমার 57 লাখ টাকা জমছে। এভাবে রাজধানীর অলিতে গলিতে সমবায় সমিতির নামে গড়ে উঠেছে বিভিন্ন প্রতারণার প্রতিষ্ঠান। এদের নামের সঙ্গে মিলে এমন ব্যাংকের লোগো নকল করে প্রতারণা করছে। এর মধ্যে মধুমতি, রূপালী, সোনালী ও বেসিকের চেয়ারম্যান এবং এমডির সাথে যোগাযোগ করলে নাম্বার বন্ধ পাওয়া যায়। এদের মধ্যে আছে পারিবারিক সম্পর্ক। রূপালীর চেয়ারম্যান আজিজ খানের বাসায় গেলে তাকে পাওয়া যায়নি। স্থানীয়রা বলছেন আজিজের মেয়ে ও রূপালীর এমডি ওয়াহিদুজ্জামান মুন্সির ভাই দুজনেই অতিরিক্ত পুলিশ সুপার। তাদের হস্তক্ষেপেই প্রতারণার মামলাগুলো আগাচ্ছে না। ওনার মেয়ের দাপট দেখাই, আমার কিচ্ছু করতে পারবেন না, ওনার মেয়ে পুলিশ অফিসার। ফোনে যোগাযোগ করলে কথা বলতে রাজি হননি আজিজ খানের মেয়ে অতিরিক্ত পুলিশ সুপার লাবণী। অন্যজন ব্যস্ততার অজুহাতে এড়িয়ে যান। আমি সময় টিভি রিপোর্টার সাইফুল ইসলাম বলছিলাম। আপনার বাবা বেশ কয়েকটি সঞ্চয় সমিতির সাথে জড়িত আর কি। দেশে সমবায় সমিতির সংখ্যা 1,82,071টি। গ্রাহকের টাকা আত্মসাৎ করা ভুইপুর সমিতির অনুমোদন দেওয়া সমবায় অধিদপ্তরের মহাপরিচালক জানান, অভিযোগ দিলে ব্যবস্থা নেবেন তারা। কিছু আছে হয়তো তাদের ক্যাপাসিটি নাই, ইনভেস্টমেন্ট এমন হয়ে গেছে, ব্যাড ইনভেস্টমেন্ট হয়ে গেছে, তখন তারা পারে না, সেগুলো নিয়ে সমস্যা থাকে, সেগুলো একটু টাকাটা পেতে একটু সময় লাগে, কিন্তু আমরা ব্যবস্থা গ্রহণ করি। গ্রাহকের এমন কান্নার রোল আর আর্তনাদ সীমাবদ্ধ থাকে অভিযোগ এবং মামলাতেই। কেননা শত চেষ্টার পরেও মেলে না জমাকৃত অর্থ। তাহলে কি সব সময়ের মতোই ধরাছোঁয়ার বাইরে থাকবে এসব লুটেরা ব্যক্তিরা, নাকি তারা আইনেরও ঊর্ধ্বে? সেই প্রশ্ন থেকেই যায়। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। জনাব মাহসিব হোসেন, আমরা যে দেখলাম প্রতিবেদন, সেই সূত্র ধরেই বলতে চাই, আসলে মানুষের বিশ্বাসকে পুঁজি করে এমন কার্যক্রম চালানো সমিতিকে দেখভাল বা জবাবদিহিতার আওতায় আনতে পারা যাচ্ছে না কেন, বা এই দায় কে নেবে? ধন্যবাদ, একটা সুন্দর একটা প্রশ্নের জন্য। দেখেন, একটা অধিদপ্তর আছে স্পেসিফিকলি ডেজিগনেট করে দেওয়ার জন্য এই সব বিষয়গুলোকে আপনার লুক আফটার করার জন্য। কিন্তু প্রবলেমটা যেটা হচ্ছে কি, যারা আপনার এইসব সমিতির সাথে যারা অ্যাটাচ হচ্ছে, প্রথমেই এখানে আপনার অ্যাটাচ হওয়ার আগেই তাদের যে বিষয়গুলি দেখা দরকার, সেটা হচ্ছে যে এটার মেমোরেন্ডাম কি, আসলে এটা অবজেক্টিভটা কি, এটাকে আদৌ রেজিস্টার কিনা। আমরা অনেক সময় আমাদের প্র্যাকটিক্যাল লাইফে আমরা দেখতে পারি যে অনেকে আসে, তারা আসলে জানেই না যে এটা রেজিস্ট্রেশন আছে কি নাই, এটা লাস্ট কবে অডিট হয়েছে। অনেক সময় দেখা গেছে হচ্ছে তারা অনেক মানুষজন এভাবে টাকা দিয়ে আসছে, একজনের কাছ থেকে রেফারেন্স নিয়ে, একটা ফ্রেন্ড একজনের কাছে বলছে। বেশিরভাগ সময় অনেক সময় গ্রামের অনেক মানুষজন দেখা গেছে যে তারা এই লিটারেসির অভাবের জন্য তারা দেখা গেল হচ্ছে কারো রেফারেন্সে যে একটা ইনভেস্টমেন্ট করা শুরু করলো, একটা অ্যামাউন্ট দিয়ে তারা দেখা গেছে সোসাইটিতে মেম্বার হচ্ছে। তারপর দেখা গেল 4-5 বছর পরে দেখা গেল সোসাইটিটা নাই, এখানে এই কোঅপারেটিভ এই এন্টিটিতেই চলে যায়। তো আমরা অনেক সময় যখন এই ধরনের সিচুয়েশন গুলি আসে, তখন আমার মনে হয় যে যখনই অধিদপ্তরের কাছে যাওয়ার পর দেখে এটা অ্যাকচুয়ালি কোনো রেজিস্ট্রেশনটাই নেই, তখন অধিদপ্তর কিছু করতে পারে না। তখন বেসিক যেই স্পেসিফিক ল আন্ডারে তারা আসতে পারে না। তখন পেনাল কোডে যেই প্রতারণার যেসব মামলাগুলি আছে, সেগুলোতে যে তাদের দ্বারস্থ হতে হয়। কিন্তু প্রথমেই যদি দেখা হয় যে আদৌ রেজিস্ট্রেশনটা আছে কি নাই, তখন কিন্তু একটা পার্টিকুলারলি ওই অধিদপ্তরের উপরে কিন্তু রেসপন্সিবিলিটি চলে আসে সেটাকে ওভারসি করা। এরপরে যদি দেখা গেছে যে না, এই পার্টিকুলার
কোঅপারেটিভটা ঠিক মতো ফাংশনিং করতে পারছে না, সেখানে কিন্তু অধিদপ্তর কিন্তু একটা লিকুইডেশনের প্রসেসও কিন্তু যেতে পারে। এর আগেও বাংলাদেশের ইতিহাসে লিকুইডেশন এরকম হয়েছে। এই লিকুইডেশন গুলি হলে অ্যাটলিস্ট যেটা হয় সেটা হচ্ছে এখানে যে ওই পার্টিকুলার কোঅপারেটিভ যদি টাকা ফেল করে দিতে, অথবা সে যদি আপনার এরকম হয় যে না শেয়ার নন ফাংশনিং অবস্থা চলে যাচ্ছে, তখন লিকুইডেটর অ্যাপয়েন্ট করে কিন্তু লিকুইডেশনের মাধ্যমে অ্যাসেট গুলোকে কিন্তু আপনার বিক্রি করে দিয়ে মেম্বারসদের টাকাটা কিন্তু তারা শোধ করে দেওয়া যায়। এছাড়াও আরেকটা জিনিস যেটা অনেক সময় খেয়াল করা হয় না, অনেকগুলি কোঅপারেটিভ কিন্তু গভর্নমেন্টের শেয়ার থাকে। যেখানে গভর্নমেন্টের শেয়ার থাকে সেখানে কিন্তু ম্যানেজমেন্টেও, সেখানে আপনার যে গভর্নিং বডিতে যে ইয়াটা থাকে, তারাও কিন্তু আপনার গভর্নমেন্টের অফিসিয়ালস কিন্তু সেখানে থাকে। তো এটা কিন্তু একটা সেফ, মাচ মোর সেফার, কিন্তু ওইগুলোকে কিন্তু আপনার ঠিক মতো দেখা না। বাংলাদেশে কিন্তু সাকসেসফুল সমবায় আছে, কিন্তু সমিতিস গুলো আছে, মিলবিটা বেশ সাকসেসফুল, যদিও এখন বিগত কয়েক বছর ধরে মার্কেট কম্পিটিশন আমরা দেখি যে তাদের প্রোডাক্টগুলি অত ডাইভার্সিফাইড হতে অত হিউজ মার্কেটিং হচ্ছে না, কিন্তু দিস ইজ আ ভেরি সাকসেসফুল কোঅপারেটিভ বাংলাদেশ। স্যার আপনাকে আরেকটি প্রশ্ন করতে চাই, সেটি হচ্ছে যে এমন লুটেরাজ অবস্থাতে যে সমবায় সমিতির যে অনুমোদনদাতা, যে সমবায় অধিদপ্তরের কথা আপনি বলছিলেন, যে তারা এখনো নিশ্চুপ কেন? আর নিশ্চুপ থেকে কি দায়মুক্তি করা মানে দায়সারাভাবে কাজ করা সম্ভব? না, নিশ্চুপ ডেফিনেটলি এখানে তারা অ্যাভয়েড করতে পারে না, কারণ একটা ট্যাক্স পেয়াররা তাদেরকে স্যালারিজ বেয়ার করছে, একটা পার্টিকুলার উইং করে দেওয়া আছে এটাকে ওভারসি করার জন্য, একটা স্পেসিফিক আইন আছে। আইনের ভিতরে এটারও কিন্তু প্রভিশন আছে যে যারা ভিকটিম হবে তাদের জন্য একটা তহবিল করে থাকবে, সেই তহবিল থেকে কিন্তু এই ভিকটিমদেরকে কিন্তু আপনার কম্পেনসেট করা হবে, যেটা আমাদের বাংলাদেশ সিকিউরিটিজ কমিশন আইনের ভিতরে কিন্তু এই ধরনের একটা জিনিস ছিল যে মানে শেয়ার মার্কেট ধসের পরে যারা ভিকটিম হতো তাদেরকে ওইখান থেকে তহবিল থেকে তাদেরকে টাকা দেওয়া হবে। এছাড়াও সড়ক দুর্ঘটনায় যদি কেউ আহত হন অথবা মৃত্যুবরণ করেন, সেখানেও কিন্তু বিআরটিআর আন্ডার একটা তহবিল আছে। একইভাবে কিন্তু এই তহবিলের প্রভিশনে কিন্তু বলে দেওয়া আছে এই অধিদপ্তরের কাছে, যে অধিদপ্তর দেখতে চাইলে সে দেখবে যে এই পার্টিকুলার যে ইন্ডিভিজুয়াল যারা ভিকটিম ক্লেম করছে নিজেদেরকে, তারা কি আদৌ এটার মধ্যে আসতে পারে কিনা। এছাড়াও কিন্তু আপনার প্রত্যেক বছর কিন্তু অডিট হবে, অডিট রিপোর্ট গুলি কিন্তু অধিদপ্তর দেখবে। অধিদপ্তর কিন্তু চাইলে কিন্তু নিজে যে অডিট করতে পারে তাদের ইন্ডিভিজুয়ালস থেকে পাঠিয়ে, যে না এই পার্টিকুলার কোঅপারেটিভটা আমাদের এখানে রেজিস্টার্ড, তার অডিটটা ঠিক মতন দেখার মতন, যে না আদৌ কি যে উদ্দেশ্যে কোঅপারেটিভটা ফর্মুলেট করা হয়েছে সেই উদ্দেশ্যে কি আদৌ কি এই ফান্ডটাকে সেটাকে সেভাবে ইউটিলাইজ করা হচ্ছে কি হচ্ছে না। ডেফিনেটলি আপনার অ্যান্সারে যদি ইনার নাটশাল চলে আসা হয়, সেটা হচ্ছে কি যে অধিদপ্তর কোনোভাবে তার দায় এখানে এড়াতে পারে না। অধিদপ্তরের রেসপন্সিবিলিটি আছে, ডেডিকেটেড উইং, ডেডিকেটেড বডিজ আছে তাদের, যারা হচ্ছে এই ফাংশনস গুলোকে দেখার জন্য, ওভারসি করার জন্য, যাতে করে কোনো ধরনের এই এন্টিটিস গুলি যেন ইন্ডিভিজুয়ালসদেরকে, সাধারণ মানুষকে ডিফ্রড না করতে পারে। স্যার আপনার কাছে আরেকটি প্রশ্ন ছিল যে এই যে অনুমোদন দিয়েছে সমবায় অধিদপ্তর, কিন্তু তারপর তদারকি করছে না, তো মানে এই ধরনের তদারকি, মানে এই ধরনের কালচার থেকে কিভাবে আমরা বের হতে পারি, আর মানে তদারকি প্রতিষ্ঠানগুলোর দায় বা দায়িত্ব কিভাবে নিশ্চিত করা যায়, মানে এই নিশ্চিত করতে কি দরকার আসলে? প্রথমে হচ্ছে গিয়ে প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। যদি আপনার এরকম হয় যে এই ধরনের ইনভেস্টমেন্ট করার আগে, অ্যাফিলিয়েটেড হওয়ার আগে কোন একটা এরকম কোঅপারেটিভের সাথে প্রথমে দেখা হচ্ছে যে আদৌ কি এটা রেজিস্টার্ড কিনা। বেটার যদি এটা গভর্নমেন্টের শেয়ার থাকে, আরো একটা বেটার পজিশনে থাকতে পারে। এরপরে হচ্ছে কি যখন এই ধরনের সার্কামস্ট্যান্স অ্যারাইজ করবে, কোনো দেরি না করে অধিদপ্তরের কাছে চলে যাওয়া, অধিদপ্তরকে বলে দেওয়া যে দেখো আমাদের এরকম সমস্যা হচ্ছে, আমাদের মনে হচ্ছে যে এই পার্টিকুলার কোঅপারেটিভ যেটা মেম্বার আমরাও এটা একটা ভালো একটা ফাংশনিং অবস্থা যাচ্ছে না, তখনই কিন্তু অধিদপ্তরের দায়িত্ব হচ্ছে অডিট করা, একটা তাদের ইন্সপেকশনের জন্য লোক পাঠানো, দেখানো আদৌ কি এটা ঠিক মতন পারফর্ম করছে নাকি না, মেম্বারসদের টাকা যেভাবে তারা রিসিভ করছে সেটা ইউটিলাইজেশন সেটা কোথায় হচ্ছে, যে প্রপার্টিস গুলিতে তারা ইনভেস্ট করতেছে সেটা আদৌ কি মানে আপনার গুড প্রপার্টিস নাকি না, আদৌ কি সেটা টাইটেল আছে কিনা। সমস্যা যেটা আমার মনে সমস্যা হওয়ার আগে কিওরটা যদি করা যায় সেটা ভালো। আর এখন যে সিচুয়েশন, যেটা বার্নিং ইস্যু, যে আপনি আমাকে যে ভিডিওটা, ভেরি স্যাড যে অনেক মানুষজন তারা এখন নিঃস্ব হয়ে আসছে, তাদের এই মানে ক্রাইসিস পয়েন্টে যখন তারা যায় তখন যে দেখতেছে পার্টিকুলার অফিসটার এক্সিস্টেন্সে নেই। এইখানে সমবায় অধিদপ্তরের যে আপনার আসলেই উচিত যে আসলে এখানে এই জায়গাগুলোকে দেখা। স্যার আপনার কাছে শেষ প্রশ্ন, যে আসলে যে প্রতারিত হওয়া মানুষগুলো দেখা যাচ্ছে প্রতিষ্ঠানের নাগাল পাচ্ছে না, প্রশাসনও এখানে গড়িমসি করছে, তো এখানে আসলে প্রশাসন কি গড়িমসি করতে পারে বা জনগণ নাগাল কিভাবে পেতে পারে? No, not at all. Not at all.
অধিদপ্তরের আন্ডারে তো আছেই, এছাড়াও যদি এটা হয় যে এই পার্টিকুলার প্রতিষ্ঠান তার রেজিস্ট্রেশন নাই, সে ফলস ফ্রড পুরোপুরি একটা ফাসাদ, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের পেনাল কোডে কিন্তু স্পেসিফিক প্রভিশন আছে, তারা কিন্তু ফ্রড চিটের জন্য কিন্তু তারা মামলা করতে পারে, মামলা নিতে হবে, ইনভেস্টিগেশন করতে হবে, যাতে করে এই মানুষগুলি যারা আপনার এভাবে ডিফ্রডেড হচ্ছে তাদেরকে যেন রেমেডি দেওয়া যায়। এটা বলা যায় না যে না সিস্টেম অ্যাজ আ হোল তারা শাটডাউন হয়ে বসে থাকবে, যে না ঠিক আছে এটা অধিদপ্তরের কাজ, অধিদপ্তর বলে যে না এটা রেজিস্টার্ড না, পুলিশের কাজ। নো, কোঅর্ডিনেটেড ওয়েতে কাজ করতে হবে, অধিদপ্তরের কাজ করতে হবে, দেখা যায় ফার্স্ট এন্ড ফরমোস্ট স্কিম আউট করে ফেলা যে এই রেজিস্ট্রেশন কি আছে নাকি নাই, না থাকার সাথে সাথে অধিদপ্তর নিজেরই উচিত যে তারা প্রপার ল এনফোর্সমেন্ট অথরিটিকে কনভে করে দেওয়া যে তারা নিজেদের এই পার্টিকুলার এন্টিটি তারা নিজেদেরকে রেজিস্টার সমবায় ক্লেম করে তারা টাকা পয়সা নিয়েছে, আপনার অ্যাজ সুন এজ পসিবল। কেন ভুক্তভোগী দ্বারস্থ হতে হবে? অধিদপ্তর নিজেই যে পার্টিকুলার ল এনফোর্সমেন্ট এজেন্সিকে বলবে যে হ্যাঁ আমাদের কাছে এই কমপ্লেইন আসছে, আমরা ইনভেস্টিগেট করে দেখলাম যেটা রেজিস্ট্রেশন নাই, আপনার এখন তাড়াতাড়ি ইনিশিয়েটিভ নেন এটাকে আপনার কন্ডেম করার জন্য। এদেরকে যারা যারা এখানে নিজেদেরকে সভাপতি সেক্রেটারি ক্লেম করছে কমিটি, তাদেরকে তাড়াতাড়ি আপনার অ্যারেস্ট করার জন্য, ইনভেস্টিগেশন যাতে করে তাড়াতাড়ি শেষ হয়, মানি সুট ফাইল করে দেওয়ার জন্য, যাতে করে কোনোভাবে যেন এই অর্থগুলোকে যেন আর কোথাও যেন ফার্দার অন্য কারো কাছে যেন ট্রান্সফার না হয়ে যায়, ফ্রিজিং অর্ডার নিয়ে আসা যায়, সবকিছুই পসিবল। কিন্তু ধন্যবাদ স্যার এই সময়ের বাণিজ্যে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য।